নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টি হলো ত্রিকোণমিতি, যেটি তোমাদের একেবারেই নতুন। অর্থাৎ আমরা বীজগণিতের যে কোনো একটি অধ্যায় যদি আমরা নতুন অবস্থায় যাইও, সেটা কিন্তু কিছু না কিছু আমরা নিচের ক্লাসগুলোতে অর্থাৎ 6, 7, 8-এ কিছু না কিছু আমরা শিখে আসি। কিন্তু এই যে ত্রিকোণমিতির অধ্যায়টা, এটি সম্পর্কে আমরা একেবারেই টোটালি নতুন। এই নতুন আমাদের জানা হবে আজকে। একেবারে ত্রিকোণমিতির মধ্যে কিছু কিছু কথা আছে বা কিছু প্রতীক আছে যেগুলি নাকি আমরা আগে কখনোই দেখিনি। একদমই নতুন অবস্থায় নতুন একটি জিনিস তোমরা শিখবে। নতুন একটি অধ্যায় তোমাদের আজকে পদার্পণ হচ্ছে। আর এই কারণেই আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে ফুল লেকচারটি দেখবে এবং এখান থেকে তোমাদের যা যা জানতে পারবে, শিখতে পারবে, সেগুলি তো অবশ্যই শিখবে। আর যেটা তোমাদের সমস্যা থাকে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, সেগুলি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। জানালে আমি অবশ্যই পরবর্তী লেকচারে সেটিকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য বলি তোমরা অবশ্যই নিয়মিত থাকবে আমার এই লেকচারের সাথে। অবশ্যই তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছুই নতুন কিছু শিখতে পারবে। তা আজকের চ্যাপ্টারটি হলো তোমাদের বইয়ের নবম অধ্যায়। আর এটি হলো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতি। শব্দের অর্থ কি? তিন। কোণ তো আমরা যেটা জানি কোণ, তাহলে তিন কোণের যে আনুপাতিক হারটাকে আমরা নির্ণয় করব, তিনটি কোণের অনুপাতকে নিয়ে, অর্থাৎ তিনটি কোণকে নিয়ে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করব, ব্যাখ্যা করব। আর এটি হলো আমাদের ত্রিকোণমিতির মূল বিষয়বস্তু। তাহলে ত্রিকোণমিতি অর্থাৎ তিনটি কোণের পরিমাপ। মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। যেমন ত্রিভুজ, এখানে ত্রিভুজকে নিয়েই আমাদের যাবতীয় আলোচনা। ত্রিভুজ ছাড়া আমাদের কিন্তু তিন কোণের পরিমাপ মানে আমাদের ত্রিভুজ কিন্তু আলটিমেটলি চলে আসে। এই জন্য ত্রিভুজের যে তিনটি কোণ, সেই তিনটি কোণের পরিমাপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এখান থেকে দেখো, ত্রিকোণমিতিটার উদ্ভব কিন্তু সেই গণিত শাস্ত্রের অর্থাৎ জ্যামিতি শাস্ত্রের সূচনা লগ্ন থেকেই কিন্তু ত্রিকোণমিতিটারও উদ্ভব। সেই মিশরে তোমাদের এখান থেকে শুরু হয় তোমাদের জ্যামিতির উদ্ভব। ঠিক একই অবস্থা ত্রিকোণমিতিটাও কিন্তু আমাদের তাই। যেহেতু এটা জ্যামিতিরই একটা পার্ট, ত্রিকোণমিতি কোন জিনিসটা কোথায় পাই আমরা? জ্যামিতিতে। তাহলে সেই জ্যামিতিরই তো একটি পার্ট। আর এই ত্রিকোণমিতির মাধ্যমে তোমরা দেখো, একটা গাছের নিচে দাঁড়িয়ে আছো, সেই গাছের ছায়াটা কত দূর গেল, সেইটার সাথে একটা কাঠি দাঁড় করালো বা একটা লাঠি দাঁড় করালো, লাঠির সাথে তুলনা করে সেই ছায়াকে পরিমাপ করে লাঠির সাথে তুলনা করেই গাছে না উঠেই গাছের উচ্চতা কত ফিট সেটা কিন্তু পরিমাপ করা সম্ভব। একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছো, সেই নদীটি এপার থেকে ওই পার প্রস্থ কত, সেগুলি কিন্তু আমরা এই ত্রিকোণমিতির মাধ্যমে আমরা কৌণিক পরিমাপগুলো পরিমাপ করে মাধ্যমে নির্ণয় করতে পারি, যেটা আগে মানুষগুলো এভাবে করে আসছে। সেই মিশরের বিশাল পিরামিড, সেই পিরামিডটা কি ত্রিভুজ আকৃতির পিরামিড হয়, চতুর্ভুজ আকৃতির পিরামিড হয়, সেই পিরামিডগুলোর উচ্চতা কত, কি কেমনে কি, এগুলি সব কিছুই পরিমাপ করছে কিন্তু এই ত্রিকোণমিতির মাধ্যমেই, জ্যামিতি এবং ত্রিকোণমিতির পরিমাপের মাধ্যমে। ঠিক একইভাবে আমাদের পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, বিভিন্ন কিছুর যে দূরত্বগুলো জ্যোতির্বিদরা তৈরি করছেন বা নির্ণয় করছেন, সেগুলি কিন্তু কীভাবে নির্ণয় করছেন? এই ত্রিকোণমিতি পরিমাপের মাধ্যমেই। অতএব ত্রিকোণমিতিটা কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে আমরা এটা ব্যবহারিক দিকটাকে যাব না, আমরা শুধু ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র এবং এগুলিকে কিভাবে আমরা প্রাথমিক যে ধারণা, যেমন a+b² সূত্রটা আমরা শিখি, তারপরে সেগুলিকে প্রায়োগিক দিকে আমরা যাই পরবর্তী অধ্যায়গুলোতে আস্তে আস্তে। ঠিক এখানেও আমরা শুরুটা করব আমরা ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র দিয়ে, কিছু সিম্বল আছে অর্থাৎ কিছু প্রতীক আছে, সেই প্রতীকগুলো সম্পর্কে আমরা আলোচনা করে আগে ত্রিকোণমিতিটা কিছু একটা ধারণা নিব। নেওয়ার পর তারপর আস্তে আস্তে এটার প্রয়োগের দিকে আমরা চলে যাব। ত্রিকোণমিতি থেকে আমরা পরিমিতিতে যাব। পরিমিতিটাও কিন্তু আবার সেই ত্রিকোণমিতিটি আরেকটি ধাপ। এই জন্য আমাদেরকে জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি প্রায় সেম ক্যাটাগরি, এগুলি সবগুলি কিন্তু প্রায় একই অপশনের মধ্যেই পড়ে আমাদের। তা যাই হোক, এখন আমরা এই ত্রিকোণমিতি সম্পর্কে যখন আমরা আলোচনা করব, এখানে ত্রিকোণমিতি পরিমাপই হলো আমাদের কোণ সম্পর্কে। আর কোণ মানেই আমরা জানি কি, একটা যে কোনো একটা বিন্দু, সে বিন্দুর চারদিকে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীটা যে কোনো একটা গোলক মানে 360 ডিগ্রির মধ্যে থাকে। আর সেই 360 ডিগ্রি মানে একটা রেখা টানলে তার অর্ধেক, অর্থাৎ অর্ধবৃত্ত মানে এখানে থাকে আমাদের কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রির অর্ধেক সেটা হয় 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি কোনো একটি কোণ থাকে, কোনো একটি ত্রিভুজের, তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় কি? সমকোণী ত্রিভুজ। যেগুলি আমি ত্রিভুজের কিছু চ্যাপ্টার
আমি জ্যামিতির কিছু মৌলিক অধ্যায় বা মৌলিক বিষয়গুলো নিয়ে তোমাদের ইতিপূর্বে আমি লেকচার দিয়েছি, এবং সেখানে তোমরা দেখতে পাবে ত্রিভুজ, চতুর্ভুজ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। ত্রিভুজ সংক্রান্ত তোমার একটি লেকচার আছে, সেই লেকচারটি তোমরা অবশ্যই সেখানে দেখে নিও, কারণ এখান থেকে সমকোণী ত্রিভুজ কাকে বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, অনেক কিছু আমরা এখানে শিখছি। এবং কোণ সম্পর্ক আরেকটা লেকচার আছে, সেখানে বিভিন্ন ধরনের কোণ সম্পর্ক আমরা শিখে আসছি। তা ঠিক আছে, এখন আমরা এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন কৌণিক পরিমাপগুলোকে নিয়েই আমাদের মূল আলোচ্য বিষয় হবে এই ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে আমরা যাই পরিমাপ করব সবগুলোই সমকোণী ত্রিভুজের কৌণিক পরিমাপগুলোকে নিয়ে। তা সেক্ষেত্রে দেখো, এই ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র আছে। আমাদের প্রথম পদক্ষেপ, আমি যেমন বললাম তোমাদের বীজগণিত শুরু করতে গেলে আমরা বীজগণিতে কী করি, আগে বীজগণিতের সূত্রগুলোকে শিখি। সেই সূত্রগুলো কি, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি অনেক সূত্র তোমরা শিখে আসছো। ঠিক একই অবস্থা আমাদের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র সম্পর্কে আমাদের আগে জানতে হবে। সেই সূত্রের মধ্যে সর্বপ্রথমেই আমরা জানি, দেখো বেশ কিছু নাম তোমরা নতুন শিখবে। সাইন, দেখো SIN আমরা লিখি, সাইন লিখি, ঠিক আছে। তারপরে আছে আমাদের সাইন, কজ, ট্যান, এগুলি পুরো নামটাকে আমি লিখলাম না এখানে। সাইনের দেখো এখানে তোমাদের বই বের করো তোমরা সবাই, এগুলি সব কিন্তু আমি লিখে দেওয়ার চেয়ে তোমরা বইটাকে আমি সবসময়ের জন্য তোমাদের প্রাধান্য দিই। তোমরা বইটাকে ফলো করবে। বইতে দেখো তোমাদের 177, 78 পৃষ্ঠা, 79 পৃষ্ঠায় সবগুলো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে। আমরা সাইন লিখি SINE, তাই না, SINE সাইন। কিন্তু এটাকে আমরা শর্টকাট যখন একটা কৌণিক পরিমাপে লিখবো তখন আমরা শুধু SIN লিখে একটা কোণের মাপ হলো কোণকে থিটা। যেমন একটি অ্যাঙ্গেল লিখি আমরা এক্স, মানে এক্স কোণ, বা এ কোণ, বি কোণ, এগুলো আমরা লিখি না। ঠিক একই অবস্থা আমরা এখানে এই কোণগুলোকে থিটা, এটা হলো একটা গ্রিক অক্ষর। আমরা এই গ্রিক অক্ষর যেমন আলফা, বিটা, এটা কি আলফা, এরকম বি এর মতো এটাকে বলে বিটা, গামা, এরকম আছে ডেল্টা। আমাদের এরকম বিভিন্ন প্রতীকগুলো, বিভিন্ন আমরা অক্ষর, যেমন আমাদের ABCD এগুলি কি আলফাবেট, অর্থাৎ আমাদের বর্ণ। একইভাবে ক খ গ ঘ আমাদের বাংলা বর্ণ। ঠিক একইভাবে এই আলফা, থিটা, গামা, ফাই, সাই, এই যে বিভিন্ন এগুলো আছে, এগুলি কিন্তু সব আমাদের গ্রিক অক্ষর। আর সেই গ্রিক অক্ষরগুলোকে নিয়ে, গ্রিক অক্ষর দিয়ে সাধারণত আমাদের এই কৌণিক পরিমাপগুলোকে লেখা হয়। এই থিটাটা হলো একটা কোণ। যেমন আমরা লিখি সাইন, মনে করো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 60 ডিগ্রির পরিবর্তে এখানে একটা যে আমরা লিখি থিটা, মানে থিটা অ্যাঙ্গেল, এটা অজানা। আর 60 ডিগ্রি মানেই আমাদের একটা জানা, একটা নির্দিষ্ট হয়ে গেল। আর থিটার মানটা আমাদের কত হতে পারে, 1 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে। 360 না, এখানে সাধারণত আমাদের এই কৌণিক পরিমাপ 180-র মধ্যেই থাকে, 90-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই ডিগ্রিগুলো সবসময়ের জন্য 90 ডিগ্রির মধ্যে থাকবে। আর তাহলে এগুলো এই সাইন থিটা, ঠিক আছে। এবার কোসাইন, কোসাইনের পুরো নামটা হলো কোসাইন, কিন্তু এটাকে আমরা শর্টকাট লিখব কস, COS, কস থিটা, এটা একটা প্রতীক। তাহলে আমরা একটা জিনিস নতুন জানলাম, সাইন থিটা কি, কস থিটা সম্পর্কে একটা নতুন নাম শিখতেছি আমি কিন্তু আগে তোমাদের নামটাকে শিখাচ্ছি, পরে এগুলো দিয়ে সূত্র শিখাবো। এরপর আরেকটা আছে সাইন, কোসাইন, এরপরে হলো আমাদের কোসেক, কোসেকেন্ড, এটাকে আমরা শর্টকাট লিখব কোসেক, COSEC, কোসেক থিটা। তারপরে আসবো সেক থিটা, তারপরে আসবো টেন থিটা, তারপরে আসবো কট থিটা, ঠিক আছে। এই কয়েকটি জিনিস, কয়টি আমরা নাম জানলাম, 1 2 3 4 5 6, এই 6টি নামই তোমাদের এই পুরা ত্রিকোণমিতি জুড়ে এই 6টি নামই শুধু থাকবে। সেটা কি, এই 6টি নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা কি, সাইন, কস, কোসেক, সেক, টেন, কট, ঠিক আছে। আর এগুলি প্রত্যেকটারই পুরা নামটাও আমি আর লিখলাম না, এখানে কিন্তু বইতে দেওয়া আছে। সাইন SIN লিখছি, কিন্তু এটার পুরা নামটা হলো লাস্টে একটা ই আছে। কোসাইন, COS, দেখো এই যেখানে লেখা আছে INE, কোসাইন, মানে এই সাইনের আগে কোটা খালি CO। এরপর আছে আমাদের ট্যান, এখানে ট্যান লিখছি, এই ট্যানটাকে লেখা আছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট এখানে দেখো বইতে দেওয়া আছে। তারপরে কোসেকেন্ড, এই যেখানে যেটা মনে বলছিলাম কোসেক, কোসেকের হলো কোসেকেট।
তারপরে হলো আমাদের সেকেন্ড, এটা হলো সেক্রে সেকেন্ড। আর কটকে এখানে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট এখানে টেনের হলো ট্যানজেন্ট আর এটা হলো কোট্যানজেন্ট। এই কয়েকটি নামকে তোমরা আগে মুখস্থ করো, ঠিক আছে? এরপর এগুলির বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদেরকে আমি একটি একটি করে শেখাচ্ছি। তাহলে আমরা কয়টি নাম জানলাম এখানে? সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট, এই 6টি নাম আমরা এখানে শিখে রাখলাম। এখন এই 6টি নামের মধ্যে আমাদের একের সাথে অপরের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে এখন আমরা শিখব, ঠিক আছে? যেমন একটা জিনিস আমরা তোমাদেরকে আগেই জানাই, সাইন থিটা, ঠিক আছে? সাইনের সাথে বিপরীত সম্পর্ক কার? কোসেক থিটা। আরেকটা হলো কস থিটার সাথে বিপরীত সম্পর্ক কার? সেক থিটা। ট্যানের সাথে বিপরীত সম্পর্ক হলো কট থিটা। তাহলে এই 3টা জিনিস যদি তোমাদের জানা থাকে, কে কার বিপরীত? সাইন হলো কোসেকের বিপরীত, কজ হলো সেকের বিপরীত, ট্যান হলো কটের বিপরীত। এই 3টি জিনিসে যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু সব সূত্রই মুখস্থ হয়ে যায়। এখানে কিন্তু আমাদের অনেকগুলো সূত্র মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো, এই কথাগুলোর প্রেক্ষিতে আমরা সাইনের সাথে কোসেকের আমরা লিখতে পারি কি? সাইন থিটা ইকুয়ালস 1 কোসেক থিটা, মানে বিপরীত। সাইন হলো কোসেকের বিপরীত। এইটা কি আমরা যদি এবার লিখি, কোসেক থিটা ইকুয়ালস 1/সাইন থিটা, তাই না? তাহলে সাইন আর কোসেক একে অপরের, কোসেক আর সাইন একে অপরের বিপরীত। তাহলে যেখানে বিপরীত সম্পর্ক বললাম, তাহলে এটার আলোকে আমাদের কিন্তু এখানে একটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে? আবার এই দুটির আলোকেও ঠিক সেম সূত্র। দেখো, কস থিটা ইকুয়ালস 1/সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি? 1/কস থিটা। তাহলে আমাদের কজ আর সেক একে অপরের সাথে বিপরীত সম্পর্কে আবদ্ধ। ঠিক একই কাজ দেখো, ট্যানের সাথে আমরা কি করতে পারি? ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে কট থিটা সমান 1/ট্যান থিটা। তাহলে আমরা কিন্তু এখানে 6টি সূত্র মুখস্থ করার দরকার নাই। আমি শুধুমাত্র এই 3টি জিনিস যদি জানি, সাইনের বিপরীত কোসেক, সেকের কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, তাহলে এই 3টি জিনিস যদি আমরা জানি, এখান থেকে কিন্তু আমাদের কয়টি সূত্র পেয়ে গেলাম? 6টি সূত্র পেয়ে গেলাম। তার মানে সাইন সমান 1/কোসেক, কোসেক সমান 1/সাইন। এখানে কিন্তু আমাদের 6টি সূত্র কিন্তু অলরেডি জানা হয়ে গেল। কত সহজে একবারে। এই জন্য এই সূত্রগুলো মুখস্থ, যেমন আমরা বীজগণিতের অনেকগুলো সূত্র মুখস্থ করছি, কিন্তু দ্বিঘাত সম্পন্ন অর্থাৎ বর্গের সূত্র, ঘনের সূত্র, আরও অনেক সূত্র আমরা এখান থেকে তারপরে শিখবো। আরও যেমন তোমাদের প্যাটার্নে আরও অনেক সূত্র শিখবো আমরা। তারপরে তোমার আরও অনেকগুলো ধারার চ্যাপ্টারে গিয়ে আমরা অনেকগুলো সূত্র শিখবো। তারপর তোমার সূচকের চ্যাপ্টারে, লগারিদমের চ্যাপ্টারে অনেক সূত্র কিন্তু আমরা শিখে আসছি। তাহলে এতগুলো সূত্র শিখতে পারছি, কিন্তু এখানে কিন্তু একেবারে সীমিত কয়েকটি সূত্র মাত্র। তাহলে আর সেই যত অনেকগুলো সূত্র দেখতে হলেও কিন্তু আসলে কিন্তু মাত্র 2টি বা 3টি জানলেই অল্টারনেটিভ এই করে আমরা বিপরীতভাবে সবগুলি বের করতে পারি। খুব সহজ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, এই চ্যাপ্টারটা থেকে তোমরা খুব সহজে, খুব অল্প সময়ে একটি প্রশ্নের অ্যান্সার করা তোমাদের জন্য কোনো কষ্টই নাই। একেবারে খুব সহজে এটাকে অ্যান্সার করতে পারবে। তা ঠিক আছে, আমাদের এটি হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে কতগুলো সূত্র অলরেডি শিখে গেলাম। এখন এই সূত্রের প্রেক্ষিতে আমরা আরও কতগুলো সূত্র শিখব একটি একটি করে। সেই সূত্রগুলো আমি শেখানোর জন্য তোমাদেরকে একটি সহজ একটা প্রক্রিয়া অবলম্বন করি। যে প্রক্রিয়াটা, এটা আমরা 6টি, তো এখানে আমরা কি কি জানি? সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, 6টি জিনিস। এই 6টি নিয়ে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের 3 কোণায় আমরা 3টি মান লিখতে পারি। ত্রিভুজের কয়টি কোণা থাকে? কয়টি শীর্ষবিন্দু থাকে? 3টি। চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টি? দেখো, একটি ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? 3টি। এখানে মনে করো সাইন লিখলাম, এখানে কজ লিখলাম, আর এখানে অন্য একটা লিখলাম। আর যদি চতুর্ভুজ লিখতাম তাহলে এখানেও কিন্তু আমাদের 4টি শীর্ষবিন্দুতে 4টি লিখতে পারতাম। পঞ্চভুজ যদি হতো 1 2 3
4 5। এখানে কয়টি ভুজ হলো? 1 2 3 4 5। পঞ্চভুজে তাহলে আমরা পঞ্চভুজের শীর্ষবিন্দু কিন্তু 5টি, যেমন 1 2 3 4 5। হলো না, কিন্তু আমার দরকার 6টি, তাহলে ষড়ভুজ দরকার। তাহলে আমরা একটা ষড়ভুজ অঙ্কন করি। সেই ষড়ভুজের 6টি কোণায় 6টি নাম লিখব। সেই 6টি নাম লিখে আমরা 6টি সূত্র খুব সহজভাবে, একদম খুব সহজ একটি সূত্র তোমাদেরকে শেখাবো। সেই সূত্রটা হলো, এগুলি কিন্তু হলোই, এখানে কিন্তু আমার এগুলো কিন্তু সব সূত্র, ঠিক আছে? মনে রাখো, এগুলি লিখে রাখো। সূত্র তোমার এইটা হলো 1, ঠিক আছে? নাম্বারিং দিয়েই দেই, 1 2 3। আবার এইটাকেও যদি বলো তাহলে এখানে 4 5 6 আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে 1 লিখে এখানে আমরা যদি দিই 2, এখানে যদি দিই 3, এখানে যদি দিই 4, এখানে দিই 5, এখানে দিলাম 6, তাহলে আমাদের এই কতগুলো সূত্র হয়ে গেল না? এগুলি কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? আর এগুলি হলো একে অপরের সাথে যে সম্পর্ক, বিপরীত সম্পর্কে আবদ্ধ, সেই কথাটাকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, ঠিক আছে? এখন এই 6টি সূত্র ব্যতীত এখন আমরা আরও 3টি সূত্র শিখব, আর সেই 3টি সূত্রের প্রেক্ষিতে আমরা 9টি সূত্র শিখব। 3টি সূত্রও কিন্তু আমাদের খুব কঠিন না, একদম খুব সহজ। দেখো, তোমাদের মুখস্থ করে দিচ্ছি কিন্তু আমি একবারে। এবার আমি এগুলিকে মুছে দিই। আজকের আলোচনাটা তোমাদের শুধুমাত্র সূত্রগুলোকে নিয়েই, মৌলিক আলোচনাগুলোকে নিয়ে আমি এখানে দেখাবো শুধু। আগামী ক্লাসে তোমাদের হয়তো এখান থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি একটা তোমাদেরকে ষড়ভুজ এঁকে আমি সহজভাবে আরেকটি ষড়ভুজ আঁকি, যেটা আমাদের একদম সবচেয়ে অ্যাকুরেট হবে। আমি কিন্তু আন্দাজে একটা এঁকে দিতে পারি, কিন্তু দিলে সেটা হয়তো সুন্দর হবে না। আমি এই একটা রেখা দিলাম, রেখা দিয়ে এটার মধ্যবিন্দু দিয়ে আমার 6টি ভুজ লাগবে। তাহলে কয়টি হলো? 1 2 3 4টি ভুজ হলো। ভুজ মানে কি? বাহু। আর এখান থেকে যদি আমি আরেকটা দিই, 6টা হয়ে গেল, তাই না? এখন এইগুলিকে আমি এই 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 এই, এটা কিন্তু একটা ষড়ভুজ হয়ে গেছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এটা কিন্তু আমার সুন্দর হয় নাই। আমি একটু সুন্দর করার জন্য একটা চাঁদা দিয়ে এঁকে দেখাই তোমাদেরকে, একটু সুন্দর করে এঁকে দেখাই। দেখো, ঠিক একইভাবে মনে করো এই, ঠিক আছে? আমি আমি এটা উঠিয়ে ফেলেছি, না উঠানো তো উচিত হয় না আমার। আর এখানে আমাদের ষড়ভুজ মানে কি? আমার প্রতিটি এখানে আছে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রিকে আমি যদি 60 ডিগ্রি করে পরিমাপ করি, আমার কিন্তু কৌণিক হিসাবটাও কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে এখানে। চাঁদা ব্যবহার করার উদ্দেশ্য হলো আমি কোণ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে 180 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করলে কত হবে? প্রতিটি কোণ হবে 60 ডিগ্রি করে, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি 60 ডিগ্রি করে আমরা নিই, তাহলে কি হবে? দেখো, এখানে আমাদের এই হলো 60 ডিগ্রি, এখানে আছে 120 ডিগ্রি, আর এখানে আছে 80 ডিগ্রি। ঠিক একইভাবে আমি যদি উল্টা দিকে আরেকটি রেখাটা নিই চাঁদা দিয়েই, এটা আমি কম্পাস দিয়েও করতে পারতাম, কিন্তু চাঁদা দিয়ে তাড়াতাড়ি হয়। কম্পাসে আমার আবার মাপামাপির ব্যাপার সেবার রয়ে গেছে। এখানে যে 60 ডিগ্রি, এখানে হলো আমাদের 120 ডিগ্রি। আমি কিন্তু কতগুলো বিন্দু নির্ধারণ করে ফেললাম, ঠিক আছে? এখন বিন্দু নির্ধারণ করার পর এই বিন্দুগুলোকে আমি সবাইকে একের সাথে অপরকে যোগ করে দিই। দেখো, এই যে 2টি বিন্দু আমরা নির্ধারণ করছি, সেই বিন্দু 2টিকে আমি যোগ করে দিই। যদি এদিকেও দেখো, ওই বিন্দু থেকে যদি আমি এই বিন্দুটাকে যোগ করি, অটোমেটিক্যালি আমার কিন্তু এই মধ্যবিন্দু দিয়েই চলে আসবে। দেখছো, একেবারে মধ্যবিন্দু দিয়ে চলে আসলো। আর আমার কিন্তু একটি ষড়ভুজ হয়ে গেল, তাই না? কিন্তু ষড়ভুজ হলেও এটা কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। এখন আমি কি করব? এই বৃত্তটাকে মুছে দেই। মুছে দিয়ে আমি এটাকে যোগ করে ফেলি। আমার তো দরকার হলো 60 ডিগ্রি করে প্রত্যেকটি কোণ বানানো। আমার উদ্দেশ্য হয়েছিল একটি সবগুলো কোণ এখানে 60 ডিগ্রি করে হয়ে গেল। আগে কিন্তু আমি যদি আন্দাজে দিতাম, আমার দেখো এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, সবগুলো আমি 60 ডিগ্রি করে কোণ বানিয়ে ফেললাম। এখন আমি সবগুলোকে একটি একটি করে যোগ করে দিই। তাহলে আমাদের যে ষড়ভুজটা হয়ে গেল, এটি কিন্তু আমাদের খুব সহজে বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু মুক্ত হস্তেও এঁকে দিতে পারো। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের কোন সম্পর্কে ষড়ভুজ আকার
সহজ পদ্ধতিকে দেখানোর জন্যই আমি এটাকে ব্যবহার করলাম। চাঁদা এবং স্কেল তোমাদের কিন্তু এটা এসেনশিয়াল না। ঠিক আছে, এখন দেখো আমার এইখানে আমি একটা যে কোনো একটি এইখানে অথবা এখানে অথবা এখানে এখানে যে কোনো একটা জায়গা আমি একটা সংখ্যা লিখি, মনে করো এখানে 1 লিখলাম। ঠিক আছে, কেন্দ্রবিন্দুতে এখানে আমি একটি মান লিখলাম, সেটার নাম হলো 1। ঠিক আছে, এখন আমি কয়েকটি মান লিখব। এখান থেকে শুরু করি। এটাকে এখানে আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা। সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত আমরা শিখছিলাম কি? কোসেক না? তাহলে সাইন স্কোয়ার থিটার বিপরীত প্রান্তে এখানে লিখলাম আমরা কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে লিখলাম আমরা কস থিটা, মানে কজ স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ার থিটার বিপরীত প্রান্তে আমরা লিখব কি? সেক স্কোয়ার থিটা। তার মানে কজের বিপরীত হলো সেক। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লিখলাম কি? সাইন, কজ। সাইনের বিপরীতে লিখলাম কোসেক, আর কজের বিপরীতে লিখলাম সেক। ঠিক আছে, এরপর এখন আমরা এখানে যদি আরেকটা মান লিখি, সেটা হলো টেন স্কোয়ার থিটা। এর বিপরীত প্রান্তে এখানে লিখব কট স্কোয়ার থিটা। এই না? এখন আনুভূমিক মানে ভূমি বরাবর রেখা আছে আমার কি? এইটা 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 কোনটা? এই একটা ভূমি বরাবর রেখা, এই একটা ভূমি বরাবর রেখা, এই একটা ভূমি রেখা। তাহলে আমরা ভূমি রেখাটাকে প্রাধান্য দিব। তাহলে এই ভূমি বরাবর যে রেখাগুলো আছে সেগুলিকে যদি আমরা একটা কাজ করি, দেখো এখান থেকে নিয়ে এইভাবে বাঁকা করে দিই। এই ভূমি বরাবর এই রেখাটাকে এই দিক থেকে নিয়ে এইদিকে বাঁকা করে দিই। এই ভূমি বরাবর রেখাটাকে এই দিক থেকে নিয়ে এইদিকে বাঁকা করে দিলাম। ঠিক আছে, আর মাঝখানে এখানে লিখলাম আমরা প্লাস, এখানে লিখলাম সমান সমান, এখানে লিখলাম প্লাস, এখানে হবে সমান সমান, এখানে হবে প্লাস, এখানে হবে সমান সমান। এখন এইটা দিয়ে এই যে আমি তীরগুলো দিলাম, এই দিয়ে আমরা এটা দিয়ে কী বুঝালাম দেখো তো। আমরা অলরেডি কয়েকটি সূত্র শিখিয়ে ফেলছি এখান থেকে। অলরেডি আমাদের কতগুলো সূত্র হয়ে গেছে কিন্তু দেখো। 1 নাম্বার সূত্র, আমরা ইতিপূর্বে যে সূত্রগুলো শিখে আসছি সেগুলোকে আমি সাইড নোট হিসাবে লিখে রাখবো, দরকার না ওটা পরে তোমাদের দেখিয়ে দিতে পারবো, অথবা সাইড নোট আমি এখানে রেখে দেই। এখানে আমরা শিখলাম কি? 1 নম্বরে শিখছিলাম সাইন থিটা 1/, আচ্ছা দরকার না এগুলি, এটা লিখতে গেলে আমার জায়গা হবে না, আমার বোর্ডে এই সূত্রগুলো দেখানোর জন্য আমার জায়গা দরকার। তাহলে 1 নম্বরে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস এই কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই দিক দিয়ে গিয়ে এখানে সমান সমান কি পেলাম? 1। ওকে, আমরা একটা সূত্র কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, আরেকটা সূত্র আমরা পেলাম দেখো 2 নম্বরে। এখান থেকে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস কত? কোসেক স্কোয়ার থিটা। 2 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আমি দেখাই কোথায়? 3 নাম্বার, মনে করো এখানে দেখাই। 3 নম্বরে টেন স্কোয়ার থিটা প্লাস 1, টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস সেক স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই 3টি সূত্র আমরা এখান থেকে, এই ছক থেকে আমি 3টা সূত্র শিখলাম। এখন এই 3টি সূত্রকে আমি যদি পক্ষান্তর করি, তাহলে পক্ষান্তর করলে কিন্তু আমি আরও অনেকগুলো সূত্র এখান থেকে বের করতে পারি। যেমন দেখো আমি এখান থেকে বের করতে পারি কি? আরেকটা অতিরিক্ত আসলো আমার। এখান থেকে যদি আমি শুধু সাইন স্কোয়ার থিটা বের করি, সমান সমান কত হবে বলো তো? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা না? সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 আছে ডান পাশে, আর কজ স্কোয়ার থিটা প্লাস আছে, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা যদি বলি কট স্কোয়ার থিটা সমান সমান কত হবে? কট স্কোয়ার থিটা সমান সমান কত হবে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে না? এই 1টা প্লাস আছে, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখানে যদি আমি বলি টেন স্কোয়ার থিটা সমান সমান কত?
সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি না? তাহলে আমরা কিন্তু সূত্র অরিজিনালি কিন্তু 3টে, ওই 3টে থেকে আমরা আরেকটা বানিয়ে ফেললাম, ঠিক আছে? এবারে দেখো আরেকটা যদি আমি তৈরি করি এখান থেকে, সাইন স্কোয়ার থিটা সমান এটা, এখানে আমাদের কয়টি উপাদান আছে দেখো তো, সাইন কস 1, 3টি মান। তাহলে এই 3 জনের সাথে সম্পর্ক তো আমরা 3 ভাবে বানাতে পারি। তাহলে 3 জনের সাথে সম্পর্ক আমরা 3 ভাবে বানাতে পারি। একটা হলো সাইনের সাথে কস যোগ করে পেলাম 1, আর একটা কজের সাথে 1 থেকে কস বিয়োগ করে পেলাম সাইন, সাইন বলতে স্কোয়ার কিন্তু এখানে। একইভাবে দেখো আরেকটা আমরা বের করতে পারি, কজ স্কোয়ার থিটা সমান সমান কী হবে, এই কজ স্কোয়ার থিটাকে বাম পাশে রাখলে ও পাশে আছে আমাদের 1 মাইনাস এই সাইন স্কোয়ারটা ও পাশে চলে যাবে না, সাইন স্কোয়ার থিটাটা ডান পাশে চলে গেল। তাহলে এখানে আমাদের আরেকটা সূত্র হয়ে গেল। এখানেও দেখো আমাদের একইভাবে 1 সমান সমান আমরা কি লিখতে পারি, এই 1 সমান সমান কি হতে পারে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এখন আমার 1 সমান সমান এটা লেখা একটু দেখতে অড লাগছে, একটু অসুন্দর লাগছে, যার জন্য 1 সমান সমান এই মানটা এই কোসেক স্কোয়ার থিটা এই কট স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমি যদি একটু সৌন্দর্য রক্ষার্থে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি যদি এই 1টাকে ওই পাশে লিখি, যেমন এখানে আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস 1 এটা লিখলাম, আমি তো এরকম লিখতে পারতাম 1 ইকুয়ালস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাদের লিখতে পারতাম, কিন্তু 1টাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালুকে সাধারণত ডান পাশে রাখার জন্য, যেমন আমরা সমাধানের অঙ্ক যতই করি কনস্ট্যান্ট ভ্যালুকে সবসময়ের জন্য চেষ্টা করি ডান দিকে রাখার জন্য। নিতান্তই যদি আমাদের প্রয়োজন পড়ে বাম পাশে তখন রাখবো অবশ্যই। তাহলে ঠিক একই কাজটা আমরা করলাম, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1। এখন এটা বলবা এটা কীভাবে হলো, সেটা তো আমরা যে এখান থেকে বের করেই দেখালাম আগের লাইনটা, এই 1কে বাম পাশে রাখলে এই কটটাকে যদি ডান পাশে নিয়ে নিই তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে সেটাকে আমি এখানে লিখলাম সমান 1। তাহলে আমার কিন্তু এখানে 3টা সূত্র পেয়ে গেলাম। আমার অরিজিনালি এই তালিকা থেকে আমি পাইলাম একটা সূত্র, 1টা 2টা 3টে, আর সেই 3টি থেকে আমি কিন্তু আরও 2টি 4টি এখানেও আরেকটি হবে, অর্থাৎ 6টি আরও অতিরিক্ত পেয়ে গেলাম, অর্থাৎ মোট হয়ে গেল 9টি সূত্র। তাহলে এই সূত্রগুলো আমার কিন্তু এই একটা তালিকা থেকে আমি সবগুলো বের করে ফেলতে পারলাম। এখন পরীক্ষার হলে তোমার মনে রাখার জন্য কী টেকনিক অবলম্বন করবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই, আগে আমি সূত্রগুলো লিখে নিই। দেখো এবার দেখো এই ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস আমরা বের করলাম এইটা, তাই না? একই কাজটা করি আমরা, দেখো এই 1 সমান সমান যদি লিখি, 1 সমান সমান কত হবে, সেক স্কোয়ার থিটা, আর এই ট্যানটাকে ওই পাশে যদি নেই মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই তো। এখন কিছুক্ষণ আগে যে কথাটা বললাম 1 সমান সমান না লিখে আমি এইটাকে যদি আগে লিখি 1টাকে পরে লিখি, দেখতে একটু সুন্দর দেখা যায় না? সেই কাজটাই করি আমরা। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এই তো। তাহলে আমাদের কিন্তু 3টি 6টি 9টি সূত্র আমরা জানতে পারলাম এই তালিকা থেকে। এখন তোমাদের মনে রাখার জন্য সহজ পদ্ধতি, পরীক্ষার হলে হঠাৎ করে তুমি ভুলে গেছো যে 1 প্লাস কট আর স্কোয়ার বলে, কট স্কোয়ার আর কোসেক স্কোয়ারের মধ্যে কী সম্পর্ক অঙ্ক করতে গিয়ে পাবে, অথবা মনে করো ট্যান স্কোয়ার আর সেক স্কোয়ারের মধ্যে কী সম্পর্ক, সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের মধ্যে কী সম্পর্ক তুমি ভুলে গেছো, তখন তোমার তো এত বড় চিত্র আঁকার কোনো যৌক্তিকতা নেই, কোনো দরকার নেই। তুমি শর্টকাট দেখো, তোমার ষড়ভুজ 1 2 3 4 5 6, এখানে সাইন কস, তাহলে সাইন আমার তোমার দরকার কি, মনে করো তোমার দরকার কটের সাথে সম্পর্ক, তাহলে তুমি জানো সাইন কস এখানে ট্যান, তাহলে ট্যান এখানে কি কট, তাই না? তাহলে তোমার দরকার হলো কট আর কোসেকের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, তাই না? তাহলে তুমি এখন এখানে যেহেতু ট্যান এখানে কট, তাহলে কটের সাথে এখানে সম্পর্ক হলো 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস কোসেক স্কোয়ার, এখানে তো কোসেক, তাহলে তুমি কিন্তু ইজিলি এখানে বের করতে পারছো যে 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইকুয়ালস কোসেক স্কোয়ার থিটা। এখানে লিখে তুমি অন্য জায়গায় রাফ খাতায় 2 মিনিটে কত 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে জাস্ট তালিকাটা এরকম, অথবা দাগটা টেনেই নিলে 5 সেকেন্ডের মধ্যে তুমি এটা সূত্রটাকে বের করে ফেলতে পারলা। সেই সূত্রটাকে তুমি সহজে তৈরি করতে পারো। অথবা আমি তোমাদেরকে এখন আরেকটি কথা বলে দেব, আমরা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো তোমাদের জন্য সবচেয়ে সব সময়ের জন্যই সারা জীবনের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে মুখস্থ। এখন অনেকেই বলবে বোঝাটাই মেইন, মুখস্থটা মেইন না।
কিন্তু হ্যাঁ, আমার বোঝাটা মেইন, আমি ওকে বুঝে নিলাম। বোঝাটা অবশ্যই জরুরি, কারণ আমি অঙ্ক এগুলো যদি না বুঝতে পারি আমি অঙ্ক করতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাকে মুখস্থ রাখলে আমি তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো। যেমন তোমাদের কিন্তু মনে করো গুণের নামতা, 1 থেকে 20-এর ঘর পর্যন্ত গুণের নামতা তোমার মুখস্থ আছে। তুমি কোনো একটি জায়গায় মনে করো 17 গুণ 5, এই দুটা গুণ করবে, তোমার 17-এর ঘরের নামতা মুখস্থ নাই, 5-এর ঘরের নামতা বড় যে 10 পর্যন্ত, 5 10 50 পর্যন্ত মুখস্থ আছে, 17টা মুখস্থ নাই। আমার মুখস্থ আছে, আমি সাথে সাথে দ্রুত লিখে দিলাম, শেষ 1 সেকেন্ডের মধ্যেই বা 2 সেকেন্ডের মধ্যে। কিন্তু তোমাকে এটা করতে হবে কি, আবার অন্য জায়গায় গুণ করে করে তারপরে পারবে, অল্টারনেটিভ পাবে, এই যে চিত্র এঁকে এঁকে এটা পারবে সবগুলি। কিন্তু তুমি যদি এই 3টি সূত্র খালি মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তোমার জন্য বাদ বাকি যখনই তুমি অঙ্ক করবে একই অঙ্কে, যখন তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে দেখবে একই অঙ্কের ভিতরে 3টি 4টি 5টি সূত্র প্রয়োগ হয়, একই অঙ্কের ভিতরে 3-4 বার সূত্র প্রয়োগ হচ্ছে। তাহলে সেই সূত্রগুলোকে তোমার যদি মুখস্থ থাকে খুব সহজ হয়ে যাবে। আর যদি সূত্রগুলো মুখস্থ না থাকে তখন তোমাকে এই টেকনিক অবলম্বন করে বের করে নিতে নিতে অনেক সময় চলে যাবে। আরও একটি অঙ্ক আছে এর পরবর্তী 9.1 অনুশীলনী আমরা শেষ করে যাব। 9.2-এ তোমাদের একটা তালিকা পাবে যে সাইন 0 ডিগ্রির মান কত। আমরা কয়টা কৌণিক মাপ পাইছি? 6টি, তাই না? কি সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এই 6টিরই তোমাদের 0 ডিগ্রি 15 ডিগ্রি অন্তর অন্তর, 0 ডিগ্রি 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তারপর কত 75 ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত 15 ডিগ্রি অন্তর অন্তর কোণের একটি নির্দিষ্ট মান আছে, যেটা গবেষণা করে বিজ্ঞানীরা বা গণিতজ্ঞরা এরা বের করে রাখছে। সেই মানটাকে আমরা মুখস্থ করে ফেলবো। আর মুখস্থ না করলেও একটা লাইন মুখস্থ করলে আমরা পুরো তালিকার এখানে সবগুলোই আমরা কিন্তু 36টি মান ইজিলি বের করতে পারি, সূত্র প্রয়োগ না করেই। আমরা একটা তালিকার মাধ্যমে মুখস্থ না করলেও কিন্তু আমরা বের করতে পারি। কিন্তু বের করতে পারলেও আমি ইতিপূর্বে যা যা দেখছি অনেককে এই টেকনিকটা শিখাইছি, যারা অঙ্কটা ওই খালি মুখস্থ করে নেই, ওই টেকনিক অনুসরণ করে অঙ্ক করতে গেছে তাদের সময় লাগছে যদি 10 মিনিট একটি অঙ্কে, অনেক যাদের এটা মুখস্থ তারা করছে 2 মিনিটে, তার তোমার 8টা মিনিট এখানে সেভ হবে। এই জন্য কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ করে রাখাটা আমি বলবো সবচেয়ে উচিত, সবচেয়ে উত্তম। অবশ্যই এখানে তোমরা 3টি সূত্র মুখস্থ করে রাখবে, আর সেই 3টি কঠিন কিছু না, একেবারেই সহজ। সেই 3টি হলো এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টি মুখস্থ করলে বাকিগুলো মুখস্থ না করলেও চলবে, এগুলি তোমার অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এই 3টি সূত্র অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। আরও 3টি সূত্র মুখস্থ করে রাখবে, সেটা কার সাথে কার বিপরীত সম্পর্ক, সেটা কিছুক্ষণ আগেই যেটা দেখালাম। কার কার সাথে বিপরীত সম্পর্ক? এই যেখানে দেখা যাচ্ছে সাইনের সাথে কসেকের বিপরীত, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এইটা মুখস্থ রাখলেই বাকি সূত্র, ওখানেও আমার 6টা সূত্র মুখস্থ হয়ে যায়। শুধু কার বিপরীতকে এটা জানলেই বাকি 6টি সূত্র কিন্তু মুখস্থ। সেই 6টি সূত্র কি বলো তো? আরেকবার মুখস্থ করাই দিই তোমাদের। একবার কিন্তু লিখছিলাম, সেটা তোমাদের হয়ে গেছে একবার, তাই না? যেমন সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে এইটার বিপরীত কোসেক থিটা সমান 1/সাইন থিটা। এরপর আসি আমরা cos থিটা ইকুয়ালস 1/সেক থিটা, সেক থিটা মানে 1/cos থিটা, ট্যান থিটা মানে 1/cot থিটা, cot থিটা ইকুয়ালস 1/ট্যান থিটা। মুখস্থ কিন্তু এগুলি কার বিপরীতকে খালিটা মনে রাখলে হলো। সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আমি কিন্তু 100 বার বলতেছি, মানে তোমাদেরকে আমি আমার উদ্দেশ্য ক্লাসের মধ্যেই তোমাদেরকে একদম মুখস্থ করে দিই। ঠিক একইভাবে এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস 1, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস কোসেক স্কোয়ার, ট্যান স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস সেক স্কোয়ার। অর্থাৎ এই 3টি সূত্র সাথে এই বিপরীত সম্পর্কগুলো যদি তোমাদের মুখস্থ থাকে, তোমার কিন্তু অনেক কিছু এখানে জানা হয়ে গেল। এবং আশা করি তোমরা সবাই ভালোভাবে এটাকে বুঝতে পেরেছো। একেবারে খুব সহজ একটি বিষয়। তোমাদের এই তো মোটামুটি আমাদের সাইন, কজ, ট্যান, কট, কোসেক, সেকের মধ্যে আমাদের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সবই আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা সূত্রগুলোকে মুখস্থ রাখবে। এবার আসি আমি আরও কিছু সূত্র, সেটা হলো চিত্রভিত্তিক। ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম শুরুতেই, লেকচারের শুরুতেই, যে একটি গাছের দৈর্ঘ্য কীভাবে মাপা হয়, নদীর প্রস্থ কীভাবে মাপা হয়, গভীরতা কীভাবে, সমুদ্রের গভীরতা কীভাবে মাপা হয়, তোমার
চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, কোনো গ্রহ নক্ষত্র বিভিন্ন কিছু দূরত্বগুলো কীভাবে আমরা নির্ণয় করতে পারি, পাহাড়ের উচ্চতা কত, সেই পাহাড়ের মাথায় থেকে কি আমরা একটা সুতা ফেলে সেই সুতা দিয়ে আমরা ফিতা দিয়ে মাপছি না, এখানে বেশ কিছু কৌশল আছে, বেশ কিছু সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলোকে করা হয়। ঠিক সেই জিনিসগুলো এখন আমরা চিত্রভিত্তিক দুই একটি সূত্র তোমাদেরকে শেখাবো। আর সেই চিত্রভিত্তিকের মধ্যেও অনেকগুলো সূত্র আছে, সেখানে আমি বলবো তোমাদেরকে অনেকগুলো শেখার দরকার নেই, মাত্র দুটি শিখবে। শুধুমাত্র দুইটি সূত্র শিখলে ওখানকার যত সূত্র আছে সবগুলি পারবে। তাহলে সেই দুটি সূত্র কি আমরা একটু চিত্রের সাহায্যে দেখে আসি। একদমই সহজ, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তোমাদের আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের আজ শুরু, অর্থাৎ প্রথম চ্যাপ্টার, প্রথম ক্লাস। এই ক্লাসটাকে তোমরা অবশ্যই অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের এই পুরো চ্যাপ্টারটি, এখানে দুইটি অনুশীলনে আছে 9.1 এবং 9.2, এখান থেকে একটি প্রশ্নের একটি সমাধান তোমাদের হবেই, 10-এর অ্যান্সার তোমরা পরীক্ষাতে করতে পারবেই। আর এই জন্য এই দুইটি অধ্যায় অর্থাৎ 9.1 এবং 9.2টা খুব সহজ হয়ে যাবে যদি আজকের লেকচারটি তোমরা ভালোভাবে দেখো। তাই ঠিক আছে, আমরা পরবর্তী, এটাকে মুছে দিলাম, আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যা শিখে আসছিলাম সবগুলোই এই কৌণিক পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এবং সেটা হলো সমকোণী ত্রিভুজের। আমরা একটি ত্রিভুজের যে তিনটি কোণ, সেই তিনটি কোণের পরিমাপ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর সেই কোণগুলো হবে কি, সেই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এরকম মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটি কি একটা সমকোণী ত্রিভুজ না? একটি সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের মনে করো আমাদের এখানে এ বি সি, এই কোণটা কি 90 ডিগ্রি না, মানে সমকোণ। আমরা জানি সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি, যে এই বিপরীত বাহু, এটার নাম হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এখন আমরা কোন কোণের পরিমাপ নির্ণয় করব? আমরা সূক্ষ্ম কোণের পরিমাপ নির্ণয় করব। সূক্ষ্ম কোণ কাকে বলা হয়? তাহলে সমকোণী ত্রিভুজের যে অন্য দুটি কোণ আছে, এই একটি কোণ, এই একটি কোণ, এই দুইটি কোণই কিন্তু সূক্ষ্ম কোণ। কারণ আমরা জানি তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার মধ্যে একটাই যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটি মিলিয়ে 90 ডিগ্রি। আর দুইটি মিলিয়ে 90 ডিগ্রি মানেই তাহলে সেটা দুইটি 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে কম হবে, আর 90 ডিগ্রির চেয়ে কম মানেই সূক্ষ্ম কোণ। তাহলে এখন দেখো, আমরা যদি এই কোণের পরিমাপটাকে, আমরা এই কোণটাকে যদি মনে করি থিটা, আমরা মনে করি এই কোণের পরিমাপটাকে আমরা তৈরি করব, নির্ণয় করব, তাহলে কি হতে পারে সেই জিনিসটা দেখাই। আবার এই কোণের পরিমাপ আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা কিন্তু একটা জিনিস আমি শুরুতেই বলে নিই, আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু, আমরা যখন এই চ্যাপ্টারগুলো শিখছি তখন আমাদেরকে বেশ কিছু আমরা লম্ব ভূমি এই কথাগুলো আমরা শিখতাম। ঠিক আছে, এবং এখানেও তোমরা শিখবে। এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের দেখো এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি, অতিভুজ। আর ভূমি, আমরা যে ফ্লোর আছি, এটা কি ফ্লোর লেভেল না? তাহলে এটাকে বলা হয় কি, ভূমি। ঠিক আছে, আর এটা কি একদম খাড়া 90 ডিগ্রি কোণে, এটা একদম খাড়া অবস্থায় আছে, যার জন্য এটাকে বলা হয় কি, লম্ব। তাই না? এগুলো আমরা জ্যামিতি যখন পড়বো তখন আমরা এটাকে এই বলবো, অর্থাৎ এটাকে বলবো ভূমি, এটাকে বলবো লম্ব, আর এটাকে বলবো আমরা অতিভুজ। ঠিক আছে, এখন এই লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনটি জানলাম, কিন্তু জানলো আমরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই ভূমি এবং লম্ব দিয়ে আমি কোনো কিছু ব্যাখ্যা করব না, কারণ আমরা কিন্তু শিখছি ভূমি এবং লম্ব দিয়েই। সেখানে ভূমি এবং লম্ব দিয়ে অনেক কিছুই আমরা শিখছি, যেমন সাগরে লবণ অনেক, এরকম একটা কথা শিখছি আমরা। তারপর আবার শিখতাম আমরা যেমন ভূমি, তাহলে এই কস দিয়ে আমরা যেমন একটা শিখতাম, সাইন দিয়ে একটা জিনিস শিখতাম, আবার টেন দিয়েও একটা শিখতাম। এরকম বিভিন্ন আমাদের বেশ কিছু প্রবাদগুলো ছিল, সেই প্রবাদগুলো দিয়ে আমরা অনেক কিছুই, যেমন কস দিয়ে আমরা শিখতাম কবরে ভূত অনেক, আবার টেন দিয়ে আমরা এরকম শিখতাম কি, টেরা লম্বা ভূত। কিন্তু এগুলি মুখ্য বিষয় না, এগুলি আমি শেখাতে চাই না তোমাদেরকে, আমি ওই প্রসঙ্গেই যাব না।
আমি যেতে চাই যেটা তোমাদেরকে একদম অ্যাকচুয়াল জিনিস দিয়ে, অর্থাৎ এই ভূমি কথাটাকে আর লম্ব কথাটাকে আমরা এখানে অ্যাভয়েড করব। ওখানে যেটা বলছে সাগরে লবণ অনেক, মানে সাগরের এস এস দিয়ে হলো কি সাইন বোঝানো হয়েছে, আর লবণের লম্ব মানে উপরে হলো লম্ব, অনেকে বলতে অতিভুজ, মানে সাইন থিটার মান হলো লম্ব বাই অতিভুজ, এটা একটা সূত্র। আবার কিছুক্ষণ আগেই বললাম কবরে ভূত অনেক, মানে কবরের ক দিয়ে মানে সিতে কি কজ, তাই না? কজ থিটার সমান সমান আমরা শিখে আসছিলাম কি ভূত মানে ভূমি, ভূমি অনেক মানে অতিভুজ, ঠিক আছে। আরেকটা শিখছি আমরা যেমন টেরা লম্বা ভূত, টেনের লম্ব, আর ভূতে হলো কি ভূমি, মানে এই কথাগুলো আমরা শিখছি ছোটবেলায়। কিন্তু দেখো তোমরা এটা মনে রাখতেও পারো, অথবা আমি এটাকে এই লম্ব আর ভূমি এখানে কিছু প্রবলেম আছে সেটাকে না দিয়ে আমরা অন্যভাবে শিখবো। এই ভূমি এবং লম্ব না দিয়ে আমরা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এই দুইটি কথাকে আমরা এখানে প্রাধান্য দেব, কারণ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু কথাটাকে ব্যবহার করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে, কারণটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে এখানে তোমাদের যেটা বললাম আমি এই লম্ব আর ভূমি নিয়ে আমি কেন বলবো না সে কারণটা একটু বলে নিই তোমাদেরকে। দেখো আমি যদি এই কোণের পরিমাপটা না তৈরি করে বা না নির্ণয় করে, আমি যদি এই কোণের পরিমাপটা নির্ণয় করতাম, যদি আমাকে পরীক্ষা বলা হতো এ কোণের কৌণিক পরিমাপটা নির্ণয় করো, তাহলে এখানে এসে আমরা সাইন হিসাবে যদি ধরতাম, যেমন আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই তো আমরা শিখলাম। তাহলে লম্ব বলতে আমরা এটা কি শিখছি, কারণ ভূমি এটা আর লম্ব এটা, তাহলে এখন এই কোণের অনুযায়ী আমাদের লম্ব কোনটা হবে, তখন কিন্তু লম্ব চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমরা এইটাকে ভূমি ধরবো এইটাকে লম্ব। এখন তোমাদের কোশ্চেন হলো আমরা এটাকে আবার উল্টায় কেন ধরবো, কিভাবে কি ধরবো? তাহলে এই যে একটা আমাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের আগেকার বইগুলোতে আমরা আগে এভাবেই শিখতাম লম্ব আর ভূমি দিয়ে, কিন্তু আমাদের অঙ্কে যারা বিশেষজ্ঞ তারা কিন্তু অবশ্যই আস্তে 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 এটাকে মডিফাই করে আরেকটু এটাকে দেখতে পেলো যে না ভূমি এবং লম্বর চেয়ে আরেকটু সবচেয়ে সুন্দর হয় বেশি কী দিয়ে পড়লে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এই দুটি কথাকে ব্যবহার করলে, যেটার কারণে দেখো তোমাদের ক্লাস 10-এর 9-10-এর যে বইতে আছে এখানে সবগুলো অঙ্কেই এখানে লম্ব আর ভূমি কথাটাকে ব্যবহার করে নাই, এখানে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই কথাগুলোকে ব্যবহার করছে। 175 পৃষ্ঠা 176 পৃষ্ঠা এখান দিয়ে সবগুলোতেই তোমরা এই জিনিসগুলো দেখবে। তিনটি বাহু হিসেবে এখানে আমরা একটি ত্রিভুজের তিনটি বাহু চিনি। সমকোণী ত্রিভুজের বাহু বলতে এখানে লম্ব আর ভূমি বলা হয় নাই, এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটিকে বলা হয়েছে অতিভুজ, আরেকটিকে বলা হয়েছে কি যে কোনো একটি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এখন যে কোণ তৈরি করতে বলবে সেই কোণের বিপরীত বাহু এবং তার সন্নিহিত বাহু। এখন বিপরীত বাহু কোনটি এবং সন্নিহিত বাহু কোনটি সেই সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে তারপর আমি এখান থেকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমি চলে যাব। আমি কেন এই লম্ব ভূমিকে অ্যাভয়েড করলাম সেই কারণটাকে তোমাদের আগে একটু বলে দিয়ে নিলাম। কারণ আমার এই কোণকে পরিমাপ করতে গেলে তাহলে লম্ব ভূমি আমার খাটে, এটাকে লম্ব বললাম এটাকে ভূমি বললাম, এই কোণের পরিমাপকে যদি তৈরি করি বা নির্ণয় করি তখন কিন্তু আমাকে এইটাকে ভূমি বলতে পারবো না, তখন এটা হয়ে যাবে লম্ব। তখন তোমরা কোশ্চেন করতে যে এখানে লম্ব আবার এটা হলো কেন, সেই কোশ্চেনের আনসারটা আমাকে বোঝাতে হলে অনেক সমস্যা হতো, বা বোঝাতাম কিন্তু সেটা আমাকে একটু সময় সাপেক্ষ হতো। আর আমাকে ওই বোঝানো দরকার নাই, অলওয়েজ তোমরা একটা কথার উপরে ভিত্তি রেখে সব অঙ্কগুলো করে ফেলবে, তাহলে তোমাদের সেটি সহজ না। আবার দেখো একটি ত্রিভুজ তো এরকমও হতে পারে, মনে করো একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আমি চাঁদা দিয়ে মনে করো মাপলাম। এখানে এটি হলো আমাদের অতিভুজ, সমকোণের বিপরীত, এটা 90 ডিগ্রি যদি হয়ে থাকে চাঁদা দিয়ে মাপার পর, তাহলে এটিকে আমাদের 90 ডিগ্রি কি অতিভুজ। তাহলে এখন এই কোণের পরিমাপ যখন আঁকবো তাহলে এখানে কোনটাকে ভূমি বলবো কোনটাকে লম্ব বলবো, ঝামেলা সৃষ্টি হয়ে গেল না? বা এই কোণকে আঁকতে গেলে আমার কোনটা ভূমি এবং কোনটি লম্ব আমরা কিন্তু তাও সঠিকভাবে বলতে পারছি না, ঠিক আছে? এবং এর ব্যাখ্যাগুলো দেখো তোমাদের, আমি কিন্তু বইকে সবসময় জানি, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো ইতিপূর্বে আমি প্রত্যেকটি ক্লাসেই তোমাদের বইকে বেশি অনুসরণ করি। আমি যে ক্লাসের যে বই সেই বই অনুযায়ী আমি অগ্রসর হই। যেমন ক্লাস 10-এ যেটা দরকার সেটাই, ক্লাস 6-এ আমাদের
বীজগণিতে বা এতে ওই বইয়ের অনুযায়ী আমি তার চেয়ে বেশি 7-এর বেশি যেটা সেটা আমি 6-এ শেখাবো, সেটা কিন্তু দরকার নাই। ঠিক এখানেও আমাদের 9-10কে আমি ইন্টারমিডিয়েটের উপযোগী করে তোমাদেরকে বোঝাবো, সেটা কিন্তু দরকার নেই। তোমাদের 9-10-এর বইতে যে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো, এর চেয়ে বেশি আমরা যাব না। ঠিক দেখো এখানে কিন্তু সেই ব্যাখ্যাগুলো এখানে দিয়ে আসছে। দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এখানে ভূমি হলো একটা, লম্ব হলো একটা, অতিভুজ হলো একটা। এখানে আবার কোনটাকে ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ দেব, ঝামেলা সৃষ্টি হয়ে গেল না? তাহলে এই ঝামেলাকে এড়ানোর জন্য আমরা লম্ব ভূমি কথাটাকে অ্যাভয়েড করব। লম্ব ভূমি ওই ভূত লবণ আমরা বন্ধ করে আমরা এখানে আসবো কি, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, এই দুটি কথাকে আমরা এখানে শিখব। ঠিক আছে, তাহলে এখন ভূতটা কি সেটাকে আমরা দূর করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা অতিভুজ, লম্ব, অতিভুজ, সন্নিহিত বাহু, আরেকটি হলো বিপরীত বাহু, সেই সম্পর্কে এখন আমি আলোচনায় আসবো। দেখো আবার সেই একই ত্রিভুজকে আমি আরেকবার আঁকলাম একটু তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এটি মনে করি এ বি সি, এই কোণটা হলো মনে করলাম থিটা কোণ। আমরা এই কোণের পরিমাপ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে যখন এই কোণের পরিমাপ নির্ণয় করব আর এইটি হলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে তার বিপরীতটাকে কি বলবো, এটা হলো অতিভুজের সংজ্ঞা তো আমরা একটাই জানি, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। আর এই কোণকে যখন আমরা পরিমাপ করব তখন এই কোণের বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীতে যেটা, এটাকে বলবো আমরা, এটাকে আর লম্ব বলবো না, এটাকে বলবো বিপরীত বাহু। আর এই কোণের সাথে তো একটি কোণের সাথে দুইটি বাহু থাকে, তাই না? তাহলে যে দুইটি বাহু থাকে সেই দুইটি বাহুকেই তো একে অপরের সন্নিহিত বাহু। তাহলে আমরা এই একটা বাহু আর এই একটা বাহু, তাহলে এই বাহুর সন্নিহিত বাহু এটা, এই বাহুর সন্নিহিত বাহু এটা। আমরা তো এটা বাহু সম্পর্কে, সন্নিহিত রেখা সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে ইতিপূর্বে যে ত্রিভুজ নাম কি, জ্যামিতি সংক্রান্ত যে মৌলিক বিষয়গুলো নিয়ে আমি প্রথম লেকচার দিয়েছিলাম, সেই প্রথম লেকচারেই এই সন্নিহিত বাহু সম্পর্কে তোমাদের অনেক কিছুই বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। তাহলে সন্নিহিত বাহু কাকে বলে, কোনো একটি রেখার উপর অন্য আরেকটি রেখা দণ্ডায়মান হলে সেই রেখা দুইটিকে একে অপরের সন্নিহিত রেখা বলা হয় বা সন্নিহিত বাহু বলা হয়। তাহলে এই কোণের সাথে সংলগ্ন আমাদের যে একটি বাহু, এটার নাম দেওয়া আছে অতিভুজ। তাহলে আরেকটি বাহু, এইটার সন্নিহিত এইটা, এইটার সন্নিহিত এইটা, তাহলে এটার নাম তো একটা আছেই, তাহলে এটাকে সন্নিহিত না বলে এটাকে আমরা অতিভুজ বললাম। তাহলে আরেকটা যেটা আছে এইটা কি বলবো আমরা, তাহলে সন্নিহিত বাহু কোনটা সেটা আমরা বুঝতে পারলাম এবার। ঠিক আছে, একইভাবে দেখো আরেকটি চিত্র আঁকি, আমি অন্যভাবে আঁকি। মনে করো এই দিকে আঁকলাম, উল্টা দিকে, যে কোনোভাবে আঁকলেই হলো। এখানে মনে করি এ বি সি, এটি হলো আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা কি অতিভুজ। আমরা এই কোণের পরিমাপ নির্ণয় করব, এইটাকে যদি আমরা থিটা কোণ বলি, তাহলে এই থিটা কোণের বিপরীতে যেটা আছে এটাকে কি, আমরা কিন্তু নিচে যেটা এটাকে বলছিলাম আগে সন্নিহিত, এখন কি আমরা এটাকে সন্নিহিত বলতে পারবো? এটা হয়ে গেল আমাদের বিপরীত বাহু, কারণ ওই কোণ বের করতেছে, আমরা যে কোণের মান বের করব সেই কোণের বিপরীতে যেটা থাকে সেটাকে বলবো বিপরীত বাহু। আর অপর যে আরেকটি বাহু থাকবে, অর্থাৎ এই কোণের সাথে সংলগ্ন যে আরেকটি রেখা থাকবে, এই রেখাটার নামই হলো কি, সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম এটি হলো এই কোণের বিপরীত বাহু এটি, আর এটি হলো কোণের সাথে যে আরেকটি বাহু থাকে ওইটিকে বলা হয় সন্নিহিত বাহু। আর এই 90 ডিগ্রির বিপরীতে যেটা ওইটা হলো অতিভুজ। এখন এই কয়েকটা জিনিস আমরা জেনে গেলাম, জানার পর এখন আমরা বলছিলাম যে মাত্র দুটি সূত্র শিখবো আমরা। সেই দুইটি সূত্র শেখার আগে আমি আগে যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রগুলো একটু আমার স্মরণ করে রাখি, আমার এখানে একটু লিখে রাখি, মনে আছে কিনা জানি না। আমরা শিখে আসছিলাম সাইন থিটা সমান 1/cosec থিটা, এটা জেনে আসছিলাম না? আর কোসেক মানেই 1/sin, এই তো আমি ওটা লিখলাম না, আমি তিনটা লিখি শুধু। আরেকটা হলো cos থিটা 1/sin
সেক থিটা, আরেকটা শিখছিলাম আমরা টেন থিটা সমান 1/cot থিটা। এই তিনটা তো শিখছিলাম, অর্থাৎ সাইন আর কোসেকের মধ্যে বিপরীত সম্পর্ক, কজ আর সেকের মধ্যে বিপরীত সম্পর্ক, টেন আর কটের মধ্যে বিপরীত সম্পর্ক। এখন যদি বলি কোসেক থিটা সমান ওই সাইনটা নিচে যাবে, সেক থিটা সমান কসটা নিচে যাবে, কট থিটা সমান টেনটা নিচে যাবে, এই তো। এই জন্য ওগুলি আর লিখলাম না। এখন এই সূত্র তিনটা কিন্তু আমরা আগে শিখে আসছি, এখন এরই ধারাবাহিকতায় এখন আমাদের এখান থেকে কৌণিক মাপগুলো বের করার জন্য আমাদের বেশ কিছু সূত্র বলছি শিখব। সেই সূত্রের মধ্যে দেখো 1 নাম্বার সূত্র আমাদের মুখস্থ রাখবো, এগুলি আর কোনো কথা নাই। সেই সূত্রটা হলো সাইন থিটা সমান সমান এসবি। পুলিশের কয়েকটি পদবি আছে, কয়েকটি ডিপার্টমেন্ট আছে, এটা কি ডিবি, সিআইডি, এসবি। এসবি মানে কি স্পেশাল ব্রাঞ্চ। ঠিক এরকমই আমাদের কতগুলো ব্রাঞ্চ বা কতগুলো সেক্টর আছে, সেই সেক্টরের মধ্যে মনে করো একটা এসবি। সেই এসবিটাকে আমরা এস আর বি, তাহলে সেই বি মানেই কি বিপরীত, বিপরীতটা উপরে লিখব, ডিভাইডেড বাই অতিভুজ মানে এসবিও, ঠিক আছে। এখন এইটাকে দেখো বিপরীত বাহু কোনটা, এ বি, আর অতিভুজ কোনটা আমাদের এসি। তাহলে সাইন থিটা সমান সমান এ বি ডিভাইড বাই এসি, এটা আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে। এখন এইটাকে আমাদের খালি মনে রাখবো, সাইন থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইড বাই এস বি মনে রাখবা, মানে বিপরীত এস এর সাথে বি মানে বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ অলওয়েজ হবে। এরপর 2 নম্বরে দেখো কজ, দেখো কস থিটার আমরা ভূমি জরিপের ক্ষেত্রে আমরা কতগুলো ভূমি জরিপের লিখি, এস এ সি এস, বিভিন্ন পর্চা যদি আসে ওরকম সিএস পর্চা মনে করো, সিএস, সি হলো আমাদের কস আর এস এ হলো সন্নিহিত। এত কিছু আমার ওই সিএস এসবিও মনে রাখার দরকার নাই, ভূত মনে রাখার দরকার। তুমি দুইটা জিনিস কি মুখস্থ রাখতে পারবে না তোমরা? অবশ্যই পারবে। সাইন মানে বিপরীত বাহু বাই অতিভুজ, আর কস থিটা মানে সন্নিহিত বাই অতিভুজ, জাস্ট এটুকুই মনে রাখো। আর বাদ বাকি যতগুলো সূত্র এই দুইটি দিয়ে তোমরা তৈরি করে ফেলবে। শুধু এই দুইটি মনে রাখলে বাদ বাকি অনেকগুলো সূত্র, অর্থাৎ 6টি সূত্র, বাকি 4টি সূত্র তোমরা নিজেরা তৈরি করবে। শুধু দুইটি মনে রাখো, একটি হলো সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, আর কস থিটা মানে সন্নিহিত বাই অতিভুজ। এদের মনে রাখবে শুধু, এখানে আমাদের এসবি টেসবি কোনো কিছুই মনে রাখার দরকার নাই। সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, শেষ। তাহলে আমাদের সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, আর কস থিটা সমান সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সন্নিহিত বাহু কোনটা, বিসি, আর অতিভুজটা আমাদের সেই একই এসি, ঠিক আছে। এখন দেখো আমি যদি ওই ত্রিভুজের ক্ষেত্রে যেতাম তাহলে কি হতো, ওই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান কত হতো বলো তো? ওই ত্রিভুজের সাইন থিটা হলো বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে বিপরীত বাহু কি আছে, বিসি, আর অতিভুজটা আমাদের এসি। আর ওই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কস থিটা সমান কি হতো, সন্নিহিত বাই অতিভুজ, তাহলে সন্নিহিত কোনটা, এবি ডিভাইডেড বাই এসি। তাহলে আমাদের ত্রিভুজটা যদি এই কোণের পরিমাপটা যদি বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের এরকম হয়ে যেত, আর এই কোণের পরিমাপ বের করতে বললে আমাদের কিন্তু এরকম হয়ে যেত। আমরা কিন্তু এভাবে অঙ্কগুলো করবো, অঙ্কের মধ্যে আসবে আমাদের। শুধু তোমাদের এখন বলছি কয়েকটি সূত্র মুখস্থ রাখার জন্য। এখানে 3টি দিয়ে 6টি, আরেকটি হলো যে স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস 1, এরকম করে আমি তোমাদের 3টি সূত্র দিলাম, আর সেই 3টি দিয়ে আমি 3 × 9টি সূত্র বানিয়ে দিলাম, সেইগুলোকে তোমরা মনে রাখবে অবশ্যই। একই সাথে এখন আমরা এখান থেকে 2টি সূত্র শিখলাম, সাইন আর কস। এই সাইন আর কস যদি আমি পারি তাহলে কি আমি কোসেকের মানটা বের করতে পারবো না? কোসেক থিটার সূত্র কি, কোসেক মানে সাইনের বিপরীত, তার মানে অতিভুজ যাবে উপরে, বিপরীত বাহু আসবে নিচে, অর্থাৎ এসি যাবে উপরে, এবি আসবে নিচে। কঠিন কিছু? একেবারেই সহজ। তার মানে কজের বিপরীত কি, সেক। যদি বলতো সেক থিটার মান বের করার জন্য, সেক থিটার মান কি হতো, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে কি আমার মুখস্থ আর এগুলি মুখস্থ করার দরকার আছে? আমার তো ওই 3টা মুখস্থ রাখলেই হয়ে গেল।
তাহলে সাইন থিটা কস থিটা গেল। এবার টেনের সূত্র কি জানি আমরা? টেন মানে সাইন বাই কস, টেন থিটা সমান 1/cot থিটা, এটা শিখাইছি। কিন্তু আরেকটি সূত্র ছিল, ওইটা আমি দেখাই নাই, আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, অতএব আমি ওইটা দেখিয়ে দিই তোমাদের। আমি কিন্তু শুধুমাত্র সাইন কস আর টেনের মধ্যে যে বিপরীত সম্পর্ক, সেই বিপরীত সম্পর্ক দিয়ে আমরা এখানে 6টি সূত্র দেখাইছি, কিন্তু আরও একটি সূত্র অতিরিক্ত আছে। সেই একটি সূত্র হলো আমাদের টেন থিটার, সেটি তোমাদের এক্সট্রা, এটা মনে রাখবা। টেন থিটা সমান সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তাহলে টেন থিটা সমান যদি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হয়, তাহলে কট সমান কী হবে? টেনের বিপরীত, মানে কস বাই সাইন, তাই না? তাহলে এখানে নিচে দেখা যায় কিনা জানি না, কট থিটা সমান কী হবে? কস থিটা ডিভাইড বাই সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। কস থিটা ডিভাইড বাই কট থিটা সমান সমান কী হবে? কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। দেখা যায় যেহেতু, তার একটু বড় করে লিখি, নিচে লিখি। ঠিক আছে, তাহলে এই দুইটি সূত্র কিন্তু আমি এক্সট্রা আগে আমি দেখাই নাই, একটু ভুলে গেছিলাম, যার জন্য এখন দেখিয়ে দিলাম। কিন্তু আমরা টেন মানে 1/cot এটা দেখাইছি, আর কট মানেই 1/10 দেখাইছি, মানে টেন আর কট দুইটা বিপরীত, কিন্তু টেনের সাথে সাইন কজের যে একটা সম্পর্ক আছে, সেটা হলো টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা কী হবে? এই কসটা যাবে উপরে, সাইনটা আসবে নিচে, এই তো। এগুলো আমাদের কিন্তু সবগুলো হয়ে গেল। এখন দেখো, এইখানে আমরা এই সাইন থিটা সমান কি লিখতে পারি? এখানে দেখো 3 নাম্বার সূত্র, টেন থিটা কি হবে? আমরা জানি সাইন বাই কজ। তাহলে সাইন থিটা কি ছিল? বিপরীত বাই অতিভুজ, তাই না? তাহলে দেখো, আমি বেশি করে লিখে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এটা দরকার নাই। বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, তার নিচে হলো কস থিটা, নিচে কস থিটা মানে কি? এটাকে আমি উল্টায় দিব, মানে তালা ভাঙ্গা অঙ্ক। তাহলে উল্টায় দিলে অতিভুজ চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে সন্নিহিত। এই অতিভুজ অতিভুজ কাটা গিয়ে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, এটা হবে ট্যানের সূত্র। তাহলে ট্যানের সূত্র কি? বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু। ঠিক আছে, এখন বলবা সাইন ডিভাইড বাই কজ, এখানে ইন্টু দিলাম কিভাবে? আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমি এখানে দেখাই, আর একটু বেশি করেই ভেঙে দেখাই। তিন নাম্বার সূত্র, আমি 3 নাম্বারটা এখানে লিখে দেব। টেন থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই, আমরা যেহেতু জানি টেন থিটা মানেই আমাদের উপরে সাইন নিচে কজ, তাহলে সাইনের যে বিপরীত ওটা উপরে দিলাম, আর কজের সন্নিহিতটা নিচে আসবে, আর অতিভুজ অতিভুজ কাটা যাবে। সেই কাটাটা কীভাবে আমি ওইটাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি এখানে, কিন্তু এটা আমি সূত্রটাকে এখানে লিখে দিলাম 1 2 3-এ। যেমন দেখো, আমরা জানি টেন থিটা সমান সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এখন দেখো, সাইন থিটার মান কি জানি আমরা? বিপরীত বাহু বাই অতিভুজ, আর সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাই না? এখন এই যে চারতলা সিঁড়ি যদি আমরা ভাঙাতে যাই, তাহলে কি করতে হয়? আগে উপরের 2 তলাকে আমরা লিখতে হয়, এরকম আমরা তো আগেই শিখে আসছি। বিপরীত, আমি খালি বিপরীত লিখলাম আর অতি লিখলাম, বুঝতে পারবে তো? বিপরীত বাহুকে অতিভুজ, বিপরীত বাহুকে বিপ লিখলাম, আর অতিভুজের অতি লিখলাম, ইন্টু এই 4 তলাকে যখন ভাঙাবো, এই অতিটা উপরে চলে যাবে না, আর নিচে আসবে সন্নিহিত। এবারে অতিভুজ কাটা গিয়ে কি থাকে? উপরে থাকে বিপরীত, নিচে থাকে সন্নিহিত।
তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা কীভাবে আসলো সেটাকে আমি তোমাদের একটু ভেঙে দেখালাম। কিন্তু আসলে ভেঙে দেখানো তোমার একেবারেই সহজ বিষয়। আমরা সাইন থিটা বাই কস থিটা, তো তাহলে সাইনে আছে বিপরীত, বিপরীতটা ওপর হবে আর সন্নিহিতটা নিচে হবে, আর অতিভুজ অতিভুজ কাটা যাবে, এটুকু মনে রাখলেই হবে শুধু। ঠিক আছে, তাহলে আমাদের এই 3টি সূত্র যদি শুধুমাত্র আমরা জানতে পারি, শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুই রইল না, সব কিছু কিন্তু জানা হয়ে গেল। দেখো বিপরীত বাহু কত ছিল আমাদের, বিপরীত বাহু ছিল এবি, আর সন্নিহিত বাহু ছিল বিসি। তাহলে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই 3টি জানা মানে এটার অল্টারনেটিভ যে 3টি আছে সে 3টি আমাদের ইজিলি বের করতে পারি। সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত কি কোসেক, কোসেক থিটা কি হবে অতিভুজ বাই বিপরীত বাহু, লিখি নেই আমি। কস থিটা সমান সন্নিহিত বাই অতিভুজ, তাহলে কজের বিপরীত কি সেক, সেক থিটা মানে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু। ট্যানের ট্যান থিটা মানে কি বিপরীত বাই সন্নিহিত, তাহলে ট্যানের বিপরীত কি কট, আর কট থিটা মানে সন্নিহিত বাই বিপরীত, মানে সন্নিহিতর উপরে বিপরীতটা নিচে আসবে। এই তো, তাহলে আমাদের সাইন কস ট্যান 3টি যেহেতু একে অপরের বিপরীত, অতএব এগুলি সবগুলি উল্টে যাবে খালি, আর কিচ্ছু না। তাহলে এগুলি সূত্রগুলো আমার মুখস্থ রাখা কি খুবই কঠিন, একেবারেই সহজ। তাহলে এই কয়েকটি সূত্রের মাধ্যমে আমাদের 2টি অনুশীলনী আছে, 9.1 এবং 9.2 সবগুলোই অঙ্ক আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করব, বাড়তি কোনো সূত্র নাই। তাহলে আমরা কয়েকটি সূত্র শিখে গেলাম, অনেকগুলো সূত্র কিন্তু আমরা শিখে ফেলছি অলরেডি, মূল সূত্র আর কি। তাহলে মূল সূত্র আমরা শিখলাম এইটি 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 এইটি, এটা কিন্তু মূল না। ট্যান সমান সাইন বাই কজ হলো মূল, আর কট যেহেতু ট্যানের বিপরীত, অতএব এটা কসটা উল্টে যাবে খালি, কট বাই সাইন। তারপর আমরা লিখলাম এই কয়েকটা আমার সূত্র। এখন এখানে সাইন থিটা সমান কোসেক, তাহলে কোসেক হবে 1 বাই সাইন, সেক হবে 1 বাই কজ, কট হবে 1 বাই ট্যান, এটা জানলাম। আরেকটা জানলাম সাইন থিটা বাই বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাই অতিভুজ, ট্যান মানে বিপরীত বাহু বাই অতিভুজ, আর সাইনের বিপরীত কোসেক হবে এটা উল্টা, কজ সেক হবে এটার উল্টা, ট্যান হবে ট্যানের বিপরীত কি কট, কট হবে এটার উল্টা। আরও একটা আমরা শিখছি আরও 3টি সূত্র, সেটা হলো স্কোয়ার দিয়ে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 1 একটি, আর আরও 2টি শিখছি আমরা, সেটি হলো 1 প্লাস কত 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস কোসেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস, লিখে দিই এটা, যেহেতু সবগুলোই লেখা আছে এখানে, এটাও লিখে দিই আমরা, এক বোর্ডেই সবগুলো থাকলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 1 শিখছি, 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, এটা শিখছি আমরা। আরও শিখছি টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার থিটা। এই তো আমরা এই কয়েকটি সূত্র এখান থেকে আমরা শিখছি। এখন এখান থেকে আমরা আরও 2টি অতিরিক্ত বানাইছি, এখান থেকে আরও 2টি, এখান থেকে আরও 2টি অতিরিক্ত সূত্র আমরা তৈরি করছিলাম। ঠিক আছে, তাহলে এই তো আমরা মোটামুটি শিখে গেলাম। আমরা এই পর্যন্ত এই কয়েকটি সূত্রই কিন্তু শিখছি, এই কয়েকটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আরও বহুবিধ আমরা বানিয়ে ফেলছিলাম শুধু। তাহলে এই সূত্রগুলো আমরা আজকে শিখলাম, শুধু এই সূত্রগুলোর ভিত্তিতে আমরা আগামী ক্লাসে অঙ্ক করব। তা আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ 9.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত থাকো আমাদের এই চ্যানেলের সাথে। আমাদের এই চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা নিয়মিতভাবে অনুসরণ করো। আর তোমাদেরকে একটি কথাই আমি আগেও বলছি, এখনও বলি, বারবার বলি, সেটি হলো তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং সবাইকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।